সাহিত্যিক শ্রী সঞ্জয় কর্মকার আমাদের ছোট ভাই, কিন্তু এখন প্রচুর লেখালেখি করছে, পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি ওর প্রচুর বই আছে। আমাদের অঞ্চলের একটা গর্বের বিষয়। তো আমরা সবসময় বাইরের মানুষকে এনে মঞ্চে তার বক্তৃতা নিশ্চয়ই শুনবো, কিন্তু ঘরের কাছে যারা গুণী মানুষ আছেন তাদেরকে সরিয়ে রেখে নয়, তাদেরকে আগে ডাকতে হবে। বিভক্ত মানুষকে নিশ্চয়ই হাজির করব, কিন্তু আমাদের এর আগেও সঞ্জয় বক্তব্য রেখেছেন, আবার এই বছরে তাকে বক্তব্য জন্য দেখেছি। একটু কাকিমা একটু উপস্থিত সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং অবশ্যই পৌরবিতান এবং শ্রী মলয় সাহাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো যে আমাকে খুব ভালো একটি বিষয় নিয়ে এখানে কথা বলার জন্য উনি আমন্ত্রণ করেছেন। আমার খুব প্রিয় একটি বিষয় হচ্ছে নাটক দেখা বা নাটক নিয়ে একটু পড়াশোনা করা। তো এই বিষয় নিয়ে যখন উনি আমাকে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, স্বভাবত আমি একটু আনন্দিত হয়েছি আর কি, বা ভালো লেগেছে যে হ্যাঁ বলার একটা সুযোগ পাবো। তো বিষয়টা খুব ভাববার মতন বিষয় যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যে নাট্য মঞ্চগুলো আছে সেখানে দর্শকের সংখ্যা কেন এত কমছে এবং দ্রুততার সঙ্গে কমছে। তাহলে কি সাহিত্যধর্মী নাটকগুলো ফিরিয়ে আনলে আবার দর্শক ফিরে আসবে নাটকের মঞ্চের সামনে? তো আমি এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো, কারণ তার আগে একটা মতপ্রকার সূত্র বলে নেওয়া যায় যে নাটক বা ড্রামা তার কনসেপ্ট, তার ধারণা কোথা থেকে এলো আমাদের মাথায়। মানুষ যখন একেবারে প্রাচীন ছিল, অর্থাৎ যারা যখন বনে জঙ্গলে বাস করত, তখন মানুষের অর্থাৎ বন্য মানুষের যখন তারা পশু শিকার করে আনত কিংবা ঋতু পরিবর্তন হতো, শীত গিয়ে বসন্ত আসছে, গ্রীষ্ম গিয়ে বর্ষা আসছে, ওই রকম সময়তে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার পরিবর্তন দেখে তারা নিজেরাই আপন মনে নাচতে শুরু করত এবং অবশ্যই মূকাভিনয়, কথা তারা বলতো না, মূকাভিনয়। ঠিক এই ধারণা পরবর্তীকালে গ্রহণ করে, এই কনসেপ্ট গ্রহণ করে গ্রিক, যারা একটা শব্দ ব্যবহার করতো ট্রান, TRAN, যার অর্থ হচ্ছে ডু সামথিং অথবা টু অ্যাক্ট। এই ড্রাম শব্দ থেকে ড্রামা শব্দের উৎপত্তি এবং যথারীতি গ্রিসের যে ধর্মীয় এবং সাংস্কৃতিক যে পরিমণ্ডল বা অবস্থান, সেখান থেকে আধুনিক নাটকের জন্ম। কারা লিখলেন সেই নাটকগুলো? ইস্কিলাস লিখলেন, ইউরিপিডিস লিখলেন, সফোক্লেস লিখলেন, যে নাটক সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেল। তাহলে বলা যেতে পারে গ্রিক আমাদের আধুনিক নাটক শেখালো, লিখতে শেখালো, দেখতে শেখালো এবং সেই ধারাবাহিকতা অবশ্যই বজায় ছিল। বিভিন্ন প্রান্তে তখন নাটক নিয়ে চর্চা হচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইংল্যান্ড তার মধ্যে অন্যতম। শেক্সপিয়ার, যার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা এবং তিনি যে নাটকগুলো লিখেছেন, অনেকেই সেই নাটকগুলোর সঙ্গে পরিচিত বা অভ্যস্ত, দেখে অভ্যস্ত। রোমিও জুলিয়েট, হ্যামলেট, জুলিয়াস সিজার ইত্যাদি নাটকগুলো সারা পৃথিবীতে আলোড়ন ফেলেছিল, নতুন তরঙ্গ এনেছিল। কারণ বিষয়বস্তু, ভাবনা চিন্তা, আঙ্গিক, স্টাইল সবটাই আলাদা। যথারীতি সেই তরঙ্গটা আমাদের এই বাংলায় এসে পৌঁছল এবং সেটা কবে? ঊনবিংশ শতকের একেবারে প্রথম দিকে, যার জন্য জন্ম হলো আমাদের এই বাংলার যারা শিক্ষিত জন, বুদ্ধিজীবী, তারা জন্ম দিলেন হিন্দু থিয়েটারে 1831 এবং তার ঠিক 4 বছর পর 35 সালে জন্ম হলো শ্যামবাজার থিয়েটারে। এবং পরবর্তীকালে একটার পর একটা থিয়েটার মঞ্চ তৈরি হচ্ছে কলকাতার বুকে। ওরিয়েন্টাল থিয়েটার তৈরি হচ্ছে,
জোড়াসাঁকো নাট্যশালা তৈরি হচ্ছে, বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি হচ্ছে এবং বিদ্যুৎ সাহিনী মঞ্চ তৈরি হচ্ছে 1857 সালে দাঁড়িয়ে। এবং এই যে বিদ্যুৎ সাহিনী মঞ্চ, তার সালটা আমরা একটু মাথায় রাখি যে 1857। কখন না, যখন আমাদের এই বাংলাতে মহাবিদ্রোহের ঢেউ উঠেছে, বহু মানুষ তখন একটা নতুন বিদ্রোহে অংশগ্রহণ করবার জন্য উন্মুখ। কারণ মহাবিদ্রোহকে আমরা বলি প্রথম স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধের সময় তখনও কিন্তু মানুষ নাটকের জন্য কিন্তু ভাবিত, নাটকের মঞ্চে তারা যাচ্ছে, তারা কিন্তু একটা নতুন কিছু চাইছিল নাটকের মধ্যে। কেবল কানেকশন এলো, হাজার হাজার চ্যানেল, সারা পৃথিবী ঘরের মধ্যে চলে এসেছে। ফলে মানুষের তখন আর বাধা নেই, মানে বাদ ভাঙা উচ্ছ্বাস। আমরা ক্রমশ নাট্যমঞ্চের সামনে থেকে পিছিয়ে আসতে শুরু করলাম। আমরা জানি যে আমাদের বিনোদন হাজার রকমের বিনোদন, একটা জিনিস দেখতে ভালো লাগলে আমি আরেকটা জিনিস দেখবো, চ্যানেল বাড়ানো তো সেকেন্ডের ব্যাপার। ফলে আমার একঘেয়ে নাটক দেখা কিংবা বলা যেতে পারে সময় নষ্ট করা আমার দরকার নেই। আমি একদম আমার অসুবিধা মতন, আমার ইচ্ছে মতন আমি অনুষ্ঠানটা দেখি এবং যথারীতি তারপরেও নাট্যমঞ্চের সামনে ভিড় হচ্ছিল, মানুষ দেখছিল নাটক। যারা নাট্যপ্রেমী মানুষ তারা খুব সহজে নাটক থেকে দূরে সরে থাকতে পেরেছে, তাকে তো মোটেই না। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এলো কখন না, যখন মুঠো ফোন এলো। যে আমরা মুঠো ফোন অভ্যস্ত হয়ে পড়লাম। আমরা প্রত্যেকে এখন তো যারা মুঠো ফোন হাতে রাখি, মোবাইল ফোন হাতে রাখি, তারা জানে যে রিলস থেকে শুরু করে, শর্ট ভিডিও থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে কি নেই আমাদের হাতে। মানে আমি কেন আমার সময় এবং অর্থ ব্যয় করতে যাবো? খুব সাধারণ যদি একটা হিসেব বলি, যে একটা ভালো জায়গায় গিয়ে যদি নাটক দেখি, তোমাকে 150-200 টাকার একটা টিকিট কাটতে হয়, বা আমাকে হয়তো বেশ দূরবর্তী অল্পনাটা হলে গিয়ে নাটকটা দেখতে হয়। কিন্তু আমি যদি দেখি যে আমার হাতে একটা ফোন আছে, তাতে সারা পৃথিবীর আমি যা চাইবো তাই দেখতে পাবো, তাহলে আমার 200 টাকা খরচ করার দরকার নেই। আমাদের দূরবর্তী কোনো একটা জায়গায় গিয়ে নাটকের মঞ্চের সামনে ভিড় করবার দরকার নেই। আমি আমার মতন করে বিনোদনকে খুঁজে নেবো। কারণ নাটক হোক বা যাই হোক না কেন, আলটিমেটলি এটা হচ্ছে একটা বিনোদন। মানুষ যেখানে বিনোদন পাবে, মানুষ সেখানে স্টিক করে যাবে, মানুষের ঘোরাঘুরি করার দরকার নেই। ফলে এই যে আমরা যে একটা বিপর্যয়ের কথা বললাম, বা যেটা দিয়ে আজকের টপিক আর কি, যে নাট্যমঞ্চের সামনে কেন দর্শক কমে যাচ্ছে। তাহলে টেলিভিশন এলো, যথারীতি কেবল লাইন এলো, যথারীতি ফোন এলো, এবং তারপরে আমরা এখন তো অনেক রকমের খেলাধুলা আছে। ক্রিকেটের কথা বলা যায়, কেউ দায়ী, কোনো রকম ডাউট নেই এটা নিয়ে। সারা বছর ক্রিকেট চলছে, সারা বছর। আগে কোনো একটা সময় শুধুমাত্র শীতকালে ক্রিকেট হতো, এখন সারা বছর চলছে। এখন যদি এখন যদি কলকাতা বা চেন্নাইয়ের মধ্যে যদি একটা দুর্দান্ত ম্যাচ হয়, আর এখানে যদি রুদ্রপ্রসাদ সেনগুপ্তের একটা নাটক আছে, প্রত্যেকে দেখবেন ম্যাচটা দেখতে বসে গেছে, কেউ নাটক দেখতে আসবে না। এটা খুব স্বাভাবিক হিসেবে, কারণ আমরা ইতিপূর্বে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নাটক আমরা এই মঞ্চে দেখেছি। তারপর সমস্ত অভিনেতারা এখানে এসেছেন, একই সঙ্গে এখানে বাসন্তী পুজো হয়েছে, একই সঙ্গে একই সময়। রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে অপেক্ষা করতে হয়েছিল এখানে 8 ঘন্টার উপরে। মলয় সাহা নিশ্চয়ই মনে আছে, মলয়বাবুর মনে আছে যে আমরা দর্শক পাইনি বলে বসে আছি, আর ওখানে গান হচ্ছে বলে ওখানে লোকজন উপচে পড়ছে। তাহলে এই যে পুজো পার্বণ, আমাদের এখন সারা বছর অনুষ্ঠান চলছে, সঙ্গে খেলা। এবার দেখুন, আমরা যখন বিপদের আজ বুঝতে পারলাম যে নাটক মানুষ দেখতে আসছে না সময়ের অভাবে। মানুষের এখন অত সময় নেই, মানুষ জীবন জীবিকার জন্য খুব দৌড়দৌড়ি করে, সারা বছর দৌড়দৌড়ি করে। আমরা কোনো একটা সময় নাটক 7 অঙ্কে লেখা হতো, সারা রাত ধরে নাটক চলছে, আমরা সারা রাত ধরে নাটক দেখছি, ভোরবেলা বাড়ি ফিরছি নাটক দেখে। তারপরে সেই নাটক লেখা হচ্ছে 5 অঙ্কের নাটক। তারপরে আমরা সেই অঙ্ককে কমাতে কমাতে এখন 1 অঙ্কে নিয়ে এসেছি, যাতে লোকজনকে অন্তত 1.5 ঘন্টা বসানো যায়। আমরা তারপরেও দেখতে পাচ্ছি ব্যর্থতা। এবার কথা হচ্ছে যে দর্শকরা তো মুখ ফিরিয়ে দিচ্ছেন নাট্যমঞ্চের সামনে থেকে। তার জন্য শুধু দর্শকরাই দেয় নাকি আমরাও দেয়? পারিপার্শ্বিক কিছু কারণ দেয়, সেটা একটু বোধহয় আলোচনা করবার একটা অবকাশ আছে। আমরা যদি শেষ 3টে দশক দেখি, গ্রামে গ্রামে নাটকের ছোট ছোট দল গড়ে উঠেছিল, যে দলগুলোর নাটক দেখার জন্য গ্রামের লোকজন ভিড় করত। একই রকমভাবে ঘরের কোনায় থেকে যেতে হবে। তা আমরা এই আশা নিয়ে থাকলাম বা থাকবো যে আবার কোনো একটা সময় বা অনতিবিলম্বে আবার নাট্যমঞ্চের সামনে মানুষ আসবেন, এবং দীর্ঘদিন ধরে বাংলা নাটকের যে ধারাবাহিকতা, নাট্যমঞ্চের যে সফলতা, সেই সফলতা আবার আমরা পাবো। নমস্কার। আনন্দিত যে আমি বহু আলোচনা শুনেছি, আলোচক অনেকেই তাদের আমার খুব নামও হয়ে গেছে, কিন্তু তাদের অনেক বক্তব্য শুনে মনে হচ্ছে বাড়ি থেকে মুখস্থ করে এসছে, কিন্তু ওই বিষয়টাকে এত মানে ভেতর থেকে
উপলব্ধি করে যে আমাদের সামনে তুলে ধরল, সেটা বোঝা গেল যে বিষয়টার প্রতি ওর যথেষ্ট ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে এত গভীরভাবে, এত প্রাঞ্জলভাবে কোনো ইতিহাস বর্ণনা করা যায় না। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চেয়েছি আমাদের আলোচনার মধ্যে, যে সাহিত্য নির্ভর কোনো নাটক যদি এখন কিছু করা যায়, তাহলে কি নাটক মানুষের কাছে পৌঁছতে পারবে, বেশি বেশি লোকের কাছে পৌঁছতে পারবে, মানুষ আবার ভাবমুক্ত হবে? এটা বলতে চেয়েছি যে একসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের উপন্যাস থেকে নাটক হয়েছে, সেই নাটক খুব ভালো চলত, শিবরাম চক্রবর্তীর থেকে হয়েছে। কিন্তু এখন নাট্যকারেরা নাটক লিখছে, কিন্তু বেশিরভাগ নাটকই সেটা দানা বাঁধতে পারছে না, কারণ উৎপল দত্তের নাটকগুলোই এখন সব রিপিট হচ্ছে। আর নাটক নতুন করে কেউ কিছু সেরকম একটা তৈরি করতে পারছেন না, সেই উৎপল দত্তের কাছেই হুন্ডি গিয়ে পড়তে হচ্ছে। তাহলে একটা অনুসন্ধান আমরা ভাবছিলাম যদি এইভাবে করা যায়, যে ভালো ভালো উপন্যাস যেগুলো রয়েছে আমাদের সামনে, বাংলা সাহিত্যের সব গুণী মানুষ যে সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন, সেখান থেকে যদি নাট্যরূপ দেওয়া যায়, সেইগুলো কি ধরো বহু মানুষের এখন, কটা মানুষের এখন উপন্যাস বাড়িতে বসে বসে পড়ার অভ্যেস আছে, আমার যথেষ্ট শব্দ আছে, সবটাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, যেটুকু আসছে মোবাইলের মধ্যে দেখতে। কিন্তু সেই উপন্যাসটাকে যদি নাটকে নির্ভর করে যদি উপস্থাপন করা হয়, যদি দেখা যায় যে আমাদের কোনো একটা মঞ্চে একটা বিখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায় বা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের একটা দুর্দান্ত নাটক মানুষকে মনোযোগ সহকারে দেখছে, সেটা গর্ভধারিণী খুব হিট করেছে। এই গর্ভধারিণী হিট করা থেকে বোঝা যাচ্ছে যে তার যদি সেরকম সাহিত্য গুণ সম্পন্ন কোনো প্রখ্যাত কোনো উপন্যাসের যদি নাট্যরূপ দিয়ে মঞ্চে আবার সেটা নামানো যায়, ভালো ভালো শিল্পীরা, অভিনেতারা যদি অভিনয় করেন, ভালো নির্দেশক যদি সেটা নির্দেশনা দেন, তাহলে কি কিছুটা গতি পেতে পারে থিয়েটারে? এটা একটা অনুসন্ধান।